চলে এসেছি আমি তোমাদের এসপি ম্যাম নতুন করে নতুন ভাবে সাজিয়ে আরো একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুধুমাত্র তোমাদের জন্য। এসপি ম্যাম ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের আজকের এই ক্লাসটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলো তো? কারণ আজকের ক্লাসে ভূগোল বিষয়ের একেবারে চূড়ান্ত পর্বের কিছু বাছাইমূলক প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যে প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ঠিকভাবে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না। আর আমি এই ভিডিওতে তোমাদেরকে সেই ফুল মার্কস পাওয়ার কিছু পন্থা বলে দেব, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। বিগত বৎসরগুলোর প্রশ্নের ট্রেন্ড অনুযায়ী আমি তোমাদের জন্য খুব সামান্য কিছু প্রশ্ন একেবারে বাছাই করে নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ঠিকভাবে তৈরি করে নাও তাহলে কিন্তু সাফল্য একেবারে নিশ্চিত। আর এই প্রশ্নের যদি কোনোটারও উত্তর তোমাদের মনে হয় যে প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে উত্তরটা আমি নিশ্চিতভাবে তৈরি করে দিতে পারবো। আর তোমরা এখন মনোযোগ সহকারে তাহলে দেখে নাও যে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করলেই একেবারে চূড়ান্তভাবে সফল হয়ে যেতে পারবে। 7 নম্বরের প্রশ্নের জন্য তোমরা অধ্যায় ভিত্তিকভাবে যে প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নেবে এখন সেগুলো দেখে নাও। দেখো, প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ক্ষয়জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে সেটা হলো কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটা এই বছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নটাকে কিন্তু খুব ভালো করে তৈরি করবে। আর জানো, ভূগোল পরীক্ষায় সম্ভাব্য যেখানে যেখানে সম্ভব সেখানে ছবি অতি অবশ্যই একেবারে আবশ্যিক বলা যায়, তাই তোমরা ছবিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করবে। যদি ছবি ছাড়া শুধু উত্তর লেখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের নম্বরের কিছুটা হলেও ডিডাক্ট করা হবে। সুতরাং তোমরা খুব ভালো করে চিত্র সহ বলে দিচ্ছে মানে ছবি তো অতি অবশ্যই আঁকতে হবে, তাহলে তোমরা ছবিগুলো খুব ভালো করে তৈরি করবে। আর এই অধ্যায় থেকে যে প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত এবং শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এই 3টে প্রশ্ন 5 নম্বরের মতন করে তোমরা তৈরি করবে খুব ভালো করে। এই অধ্যায় থেকে তোমরা 3 আর 2 নম্বরের জন্য যে সামান্য কয়েকটা প্রশ্ন তৈরি করবে, এবার সেগুলো দেখে নাও। দেখো, এখান থেকে তোমরা প্রশ্ন হিসেবে করবে ভৌম জলের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, আর্টেজিও কূপ কি, প্রবাল প্রাচীর কাকে বলে, রিয়া, ফিয়ার্ড ও ডালমেশিয়ান উপকূল রেখা সম্পর্কে যা জানো লেখো, স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইটের পার্থক্য, ভাদস্তর ও সম্পৃক্ত স্তরের পার্থক্য, সোয়াস ও ব্যাকওয়াস কাকে বলে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন এই অধ্যায় থেকে তৈরি করবে। এরপরে আমরা আসছি ক্ষয়চক্র অধ্যায়। ক্ষয়চক্র অধ্যায় থেকে যে প্রশ্নটা প্রায় এসে গেছে বলা যায়, আর যেটা তোমরা খুব খুব ভালো করে সুন্দর করে তৈরি করবে সেটা হচ্ছে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলির উপযুক্ত চিত্র সহ বিবরণ দাও। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। এই প্রশ্নটা এই 2024-এ মানে 90% সম্ভাবনা রয়েছে এসে যাওয়ার, সুতরাং এটা খুব ভালো করে তৈরি করবে। আর এর সঙ্গে তোমরা ক্ষয়চক্র থেকে করবে স্বাভাবিক ক্ষয়চক্র মরু ক্ষয়চক্রের পার্থক্য। এরপর জলনির্গম প্রণালী, এই অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সচিত্র বিবরণ দাও। এই প্রশ্নটা খুব সুন্দর করে তৈরি করবে। তার সঙ্গে একটা তৈরি করবে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এবং জাবড়িরূপী জলনির্গম প্রণালীর পার্থক্য, এটারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে এসে যাওয়ার। মৃত্তিকা অধ্যায় থেকে তোমরা করবে মৃত্তিকা পরিলেখের চিত্রসহ বৈশিষ্ট্য লেখো, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব। এই দুটো প্রশ্ন মৃত্তিকা থেকে খুব গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে তোমরা করবে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য। আর তার সঙ্গে 2 নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখতে পারো মৃত্তিকার পিএইচ কি আর হিউমিফিকেশন বলতে কি বোঝো, এইগুলো ছোট প্রশ্ন হিসেবে করে রাখতে পারো। এরপর বায়ুমণ্ডল অধ্যায় থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তৈরি করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত চিত্র সহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো।
আর তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করবে, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এছাড়া আর একটা পার্থক্য করবে তোমরা, ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এছাড়া যে যে প্রশ্নগুলো তোমরা করবে 4 নম্বরের বা 3 নম্বরের হিসাবে, সেটা হচ্ছে মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নির্দেশ করো। এছাড়া করবে জলবায়ুর প্রভাব বর্ণনা করো স্বাভাবিক উদ্ভিদের উপর, স্বাভাবিক উদ্ভিদের উপরে জলবায়ুর প্রভাব বর্ণনা করো। এরপর তোমরা 2 নম্বরের প্রশ্ন হিসেবে করতে পারো বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নের ফলাফল বর্ণনা করো। ভারতীয় মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। আবার 2 নম্বরের প্রশ্ন হিসেবে করতে পারো ভারতীয় মৌসুমী বায়ুর উপরে এল নিনোর প্রভাব বর্ণনা করো। তাপমাত্রার পার্থক্যের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। আলোকপ্রিয় উদ্ভিদ ও ছায়াপ্রিয় উদ্ভিদের পার্থক্য নির্দেশ করো। আর এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হিসাবে করবে উষ্ণ সীমান্ত কাকে বলে, শীতল সীমান্ত কাকে বলে। এরপরে আসছে তোমাদের জীব বৈচিত্র্য। এই অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমরা খুব ভালো করে তৈরি করবে, মানে এসে গেছে এরকম ধরনের যে প্রশ্নটা, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। এই প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। এর সঙ্গে তোমরা করবে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা সুন্দর করে তৈরি করে নেবে। চলো এবার দেখে নিই আঞ্চলিক ভূগোল থেকে তোমরা কোন কোন প্রশ্ন তৈরি। আঞ্চলিক ও অর্থনৈতিক ভূগোল যেটা, সেখান থেকে তোমাদের প্রথম যেটা আছে কৃষি। কৃষি থেকে যে প্রশ্নটা প্রায় এসে গেছে বলা যায়, একেবারে খুব গুরুত্বপূর্ণ 2024-এর জন্য, সেই প্রশ্নটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা 2024-এর পরীক্ষায় প্রায় এসে গেছে এরকম বলা যায়। তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে তৈরি করে নেবে। আর পার্থক্য নির্দেশ করার জন্য তোমরা 3টে করে ছক করবে। একদিকে পার্থক্যের বিষয়, বাদ বাকি দিকে যে বিষয়গুলোর ওপর পার্থক্য করতে বলা হয়েছে সেইগুলো লিখে তোমরা পার্থক্যটা নির্দেশ করে দেবে। তাহলে দেখবে তোমাদের মনে রাখার ক্ষেত্রে এই পার্থক্যের বিষয়টুকু মনে রাখলেই কিন্তু বাকি পার্থক্যটা সহজেই তোমরা করে নিতে পারবে। এর সঙ্গে সঙ্গে আরও যে প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নীল বিপ্লবের সুফল কুফল আলোচনা করো। আরও একটা ছোট প্রশ্ন হিসেবে করতে পারো 3 নম্বরের মতো সবুজ বিপ্লবের প্রভাব লেখো। 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা করবে শস্য সমন্বয় কাকে বলে, শস্য প্রগড়তা কাকে বলে। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো। শ্রীলঙ্কায় নারকেল উৎপাদনে বিখ্যাত কেন, আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন। এই প্রশ্নগুলো তৈরি করবে। আর এখান থেকে তোমরা করবে ব্যাপক কৃষি প্রকার কৃষির পার্থক্য কাকে বলে হিসাবে করবে শস্যাবর্তন কাকে বলে। আর করবে ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির সম্ভাবনা লেখো। আর এর সঙ্গে করবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির উন্নতির কারণগুলি লেখো। এরপর শিল্প থেকে তোমরা করবে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কি কি। তার সঙ্গে তোমরা আরও একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তৈরি করবে, সেটা হচ্ছে মালয়েশিয়া রবার শিল্পে উন্নতি লাভ করেছে কেন। আরও একটা করবে কানাডা কাগজ শিল্পে উন্নতি লাভ করেছে কেন। ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলে ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখান থেকে করবে কাগজ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামালগুলি কি কি। এখান থেকেই তোমরা আরও যে প্রশ্নগুলো তৈরি করবে, ওয়েবারের ন্যূনতম ব্যয়তত্ত্বে শিল্প অবস্থানে কাঁচামালের প্রভাব লেখো। আর ভারতে রেডিমেড পোশাক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো। কাঁচামালের ভিত্তিতে শিল্পের শ্রেণীবিভাগ করো। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে কেন। কোয়াটারনারি ও কুইনারি ক্রিয়াকলাপের পার্থক্য লেখো। আর করবে ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন। এরপরে জনসংখ্যা অধ্যায় থেকে তোমরা করবে ওয়ারেন থমসনের জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন হিসেবে করবে কাম্য জনসংখ্যা কাকে বলে। আর একটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে করতে পারো মানুষ জমি অনুপাত ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন হিসেবে করবে জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে। আর এখান থেকে তৈরি করবে গ্রামীণ জনবসতির কার্যাবলীর ভিত্তিতে শ্রেণীবিভাগ নির্দেশ করো। কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতি শ্রেণীবিভাগ নির্দেশ করো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি বর্ণনা করো।
2 নম্বরের প্রশ্ন হিসেবে করবে গ্রামীণ বসতির সংজ্ঞা দাও, পৌর বসতির সংজ্ঞা দাও। আর 3 নম্বর হিসাবে পার্থক্য করবে গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য লেখো। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে করবে সেটা হলো বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্পের উন্নতির কারণ বর্ণনা করো। আর এর সঙ্গে করবে হলদিয়াতে বন্দর গড়ে ওঠার কারণ লেখো। আর তার সঙ্গে করবে বৃহৎ পরিকল্পনা ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য বর্ণনা করো। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হিসেবে করতে পারো বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল কাকে বলে। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা সুন্দর করে তৈরি করে নাও, তাহলেই দেখবে যে তোমাদের এই প্রশ্নগুলো যদি তৈরি থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা ভাবতেই পারবে না যে প্রতিটা প্রশ্ন তোমাদের একেবারে কমন। সুতরাং সুন্দরভাবে মানে একেবারে ছবি সহ উদাহরণ সহ যেখানে যেখানে যেভাবে উদাহরণ বা ছবি দেওয়া সম্ভব সেইভাবে উত্তরগুলো তোমরা পরিপাটি করে তৈরি করে নাও। আর এতটুকু চিন্তা ভাবনা মনের মধ্যে রেখো না, দুশ্চিন্তাকে ঝেড়ে ফেলে এখন থেকে এই মুহূর্ত থেকে নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। অবশ্যই তোমাদের পরীক্ষায় সফলতা আসবেই। প্রত্যেকের জন্য আমার দিক থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভকামনা রইল। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো।